সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এসএসসি 2024 এর ময়মনসিংহ বোর্ডের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে। 1 নং প্রশ্নটি হচ্ছে cos θ ইনটু রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত। তো আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমাদের সূত্র জানা আছে। এখন যদি sec স্কয়ারের সাথে 1 নিয়ে আসি তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা। তাহলে আমরা এই যে ভিতরে রুটের ভিতরে sec স্কয়ার থিটা মাইনাস 1 আছে, এর পরিবর্তে tan স্কয়ার থিটা লিখতে পারি। তাহলে দাঁড়ায় cos থিটা ইনটু রুট ওভার, তাহলে এই অংশটি আমরা বাদ দিয়ে লিখব হচ্ছে tan স্কয়ার থিটা। এখন রুট আর স্কয়ারে কাটা যাবে, তাহলে cos থিটা ইনটু tan থিটা, তাহলে cos থিটা ইনটু tan থিটা হচ্ছে সূত্র sin থিটা বাই cos থিটা। তাহলে এখানে cos কাটা গেলে থাকবে sin, তাহলে 1 এর ক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 2 sin থিটা ইকুয়াল টু 1 হলে cot থিটা এর মান কত। তাহলে আমরা এখান থেকে 2 sin থিটা থেকে আমরা এখানে sin থিটার মান বের করব। তাহলে sin থিটা হচ্ছে এই পাশে যে 2 আছে, এই 2 যদি এই পাশে দিয়ে দেই তাহলে ভাগ হবে 1/2। আর আমরা জানি যে sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে হাফের জায়গায় sin 30 লেখা যায়। এখন sin যদি বাদ দিই উভয় পক্ষ থেকে থিটার মান দাঁড়াবে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি 30 লিখি তাহলে cot 30 এর মান হচ্ছে √3, তাহলে 2 এর ঘ। নিচে তথ্যগুলো ব্যবহার করে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। এখানে এ বি এবং সিডি দুইটি সমান্তরাল সরলরেখা এবং এ পি কিউ 60 ডিগ্রি, পি এস এর মান হচ্ছে √3, তাহলে পি আর এর মান √6। এখন কিউ এস এর দৈর্ঘ্য কত, এটা 10ম অধ্যায়ের যে হেলিকপ্টার বা বেলুন যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কের যে চিত্রটি সেটার মতো। তো কিউ এস এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা 60 ডিগ্রি হবে, কারণ এখানে এ পি কিউ আর হচ্ছে পি কিউ এস এরা হলো সমান, এদেরকে একান্তর কোণ বলে, কারণ এ বি এবং সিডি সমান্তরাল। তাহলে এখানে ত্রিভুজটা যদি আলাদা করে নেই তাহলে এইভাবে দাঁড়ায়, তাহলে পি কিউ এ এস এটা 90 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি, তাহলে এটা হলো √3। আমাদের কিউ এস এর মান বের করতে বলছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের মধ্যে কিউ এস এর মান হচ্ছে ভূমি, তাহলে ভূমি আর লম্ব, লম্ব বাই ভূমি এটা হচ্ছে tan, তাহলে এক্ষেত্রে tan ব্যবহার করতে হবে, tan 60 ডিগ্রি, তাহলে লম্ব পি এস আর ভূমি হচ্ছে কিউ এস। তাহলে পি এস এর মান হচ্ছে √3, কিউ এস এর মান জানা নাই। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে √3 নিচে হচ্ছে কিউ এস, আর গুণ করলে কিউ এস, এটা এই পাশে দিব আর এটা নিচে নিয়ে আসলে √3 ভাগ হলো √3, একই জিনিস ভাগ করলে ভাগফল হচ্ছে 1, তাহলে কিউ এস এর মান হচ্ছে 1, 3 এর ক। 4 নম্বর প্রশ্ন, চিত্রে ত্রিভুজ পি এস আর এই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আমাদের দেখাইতে হবে। তো এটা এই বাহু আর এই বাহু মান দেওয়া আছে, তাহলে পি এস হলো √3 আর হলো পি আর এর মান হচ্ছে √6। তো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার শর্ত হলো দুইটি বাহু সমান হবে। তাহলে এই বাহু আর এই বাহু যদি সমান দেখাইতে বলে তাহলে এই কোণ এবং এই কোণের মানও আমাদের সমান দেখাইতে হবে। তাহলে আমরা যদি এইখানে আর কোণ ধরি তাহলে লম্ব আছে আর হলো অতিভুজ আছে, লম্ব বাই অতিভুজ হলো সাইন, তাহলে আমরা এখানে লিখতে পারবো সাইন আর ইকুয়াল টু লম্ব, লম্ব হলো √3 আর অতিভুজ হলো √6, তাহলে √3। এখন 6কে যদি ভাগ করি তাহলে 3 × 2 এটা করা যায়, তাহলে √3 কাটা, তাহলে থাকবে 1/√2 এইটা। তাহলে সাইন আর ইকুয়াল টু সাইন 45 এর মান হচ্ছে 1/√2, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 45, তাহলে এই আর এর মান যদি 45 হয় তাহলে এটা তো 90, তাহলে এটা অবশ্যই 45 ডিগ্রি হবে। এখন দুইটা কোণ যদি সমান হয় তাহলে সমান কোণের সংলগ্ন বাহুগুলো সমান, তাহলে পি এস ইকুয়াল টু আর এস, তাহলে এখানে পি এস ইকুয়াল টু আর এস, এই দুইটা বাহু সমান, তাহলে এটা সত্য। তারপরে কোসেক কিউ পি এস, তাহলে কিউ পি এস এটা যেহেতু 60 ডিগ্রি এটা অবশ্যই 30 ডিগ্রি হবে, তাহলে কোসেক এটার কোণের মান যদি 30 দেই তাহলে কোসেক 30 এর মান 2, এটা সত্য। তাহলে সাইন পি আর এস, তাহলে পি আর এস 45, সাইন 45, তাহলে এই পাশের মান দাঁড়ায় 1/√2, সাইন 45 এর মান 1/√2,
আর এস পি আর একটু আগে আমরা এটাও বের করছি 45, তাহলে cos 45 এটার মান হচ্ছে 1/√2। তাহলে সবগুলা অপশনই সঠিক। তাহলে 4-এর ঘ। সমানুপাতের উদাহরণ নিচের কোনটি? সমানুপাত হচ্ছে যখন আমাদের এই দুটি অনুপাতের মান সমান হবে তখন তাকে সমানুপাত বলা হয়। তাহলে প্রথম রাশির এবং দ্বিতীয় রাশির অনুপাত, মানে সমানের আগে যে দুইটা মান আছে তাদের অনুপাত এবং সমানের পরে যে দুইটা অনুপাত আছে এরা যদি সমান হয় তাহলে তাকে বলা হবে সমানুপাত, অর্থাৎ অনুপাত সমান থাকবে। এখানে অপশন ক যদি যাচাই করি তাহলে 3/4, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3/4 = 4/3। তার আর যদি গুণ দিই তাহলে এটা হচ্ছে 16, এটা হচ্ছে 9, তাহলে 16 আর 9 কখনোই সমান নয়, এটা সমানুপাত না। খ, তাহলে এটাকে লেখা যায় 2/3, আর এটাকে লেখা যায় 6/10। তার আর গুণ করলে 3 × 6 = 18, আর এটা 10 × 2 = 20, তাহলে এটাও সমানুপাত নয়। এটা যদি লিখি তাহলে 3/2 = 9/6, তাহলে 9 × 2 = 18, আর 3 × 6 = 18, তার মানে এই অনুপাতের মান সমান 5-এর গ। এখানে যে দুইটা সমীকরণ দেখা যাচ্ছে এই সমীকরণ নিচের কোন শর্তটি মানে? তো এক্ষেত্রে আমাদের x এর যে সহগের অনুপাত, তাহলে x এর সহগের অনুপাত, তাহলে উপরে এখানে x এর সহগ হচ্ছে 5 আর এখানে x এর সহগ হচ্ছে 2, তাহলে 5/2। y এর সহগের অনুপাত উপরে হচ্ছে -2, নিচে হচ্ছে y সহগ হচ্ছে 3, তাহলে এই দুইটা কিন্তু আমাদের সমান নয়। তাহলে x এর সহগ নট ইকুয়াল টু y এর সহগ। যদি এই দুইটা সমান না হয় তাহলে এটার নিয়ম হচ্ছে সমঞ্জস এবং অনির্ভরশীল, মানে একে অপরের উপর নির্ভরশীল নয়, কারণ এরা সমান নয়, এটা সত্য। আর সমাধান আমরা এটা বের করব। যদি x এর মান 3, y এর মান 1 দেই, তাহলে এখানে যদি 3 দেই তাহলে হয় 15, আর এখানে যদি আমরা 1 দেই তাহলে হবে 2, 15 থেকে 2 গেলে 13, আর এখানে একইভাবে এখানে 3 দিলে হচ্ছে 6, আর এখানে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 3, 6 আর 3 9, তার মানে সমাধান এটাও ঠিক আছে। উত্তর হচ্ছে 6-এর ঘ। 7 নাম্বার, এখানে যে ধারাটি দেওয়া আছে একই জিনিসই পজিটিভ নেগেটিভ এইভাবে দেওয়া আছে প্রথম 10টি পদ। তাহলে এখানে 10 সংখ্যাটা কি? 10 হচ্ছে জোড়। তাহলে এইরকম ক্ষেত্রে জোড় বা বেজোড় আমরা হিসেব করব। তাহলে আমরা যদি জোড় সংখ্যক পদ নিই, যেমন প্রথম দুইটা পদ নিলাম, তাহলে এটা কাটাকাটি গেলে 0। আবার যদি আমরা এখানে 4টা পদ নেই, প্রথম 4টা, তাহলেও কিন্তু কাটাকাটি গিয়ে 0 হয়। তার মানে আমরা জোড় সংখ্যক পদের সমষ্টি এক্ষেত্রে হবে 0। তাহলে 7-এর ঘ। এই ধারাটির পদ সংখ্যা 12 কিনা? এখানে সংখ্যাগুলো হচ্ছে 4 করে বাড়তেছে। এটা প্রথম পদ a, তাহলে ডির মান এখানে থাকবে হচ্ছে 3 - -1, মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ। তো বাদ দিলে আমাদের 3 + 1 = হচ্ছে 4। এখন পদের সংখ্যা মানে এটা হচ্ছে n-তম পদ, তাহলে n-তম পদের সূত্র হচ্ছে a + n - 1 × d। এটা n পদের মান হলো 43, তাহলে এর মান হচ্ছে -1, n এর মান বের করব, আর ডির মান হচ্ছে 4, তাহলে 43। তাহলে n - 1 × 4, এই -1 এই পাশে গেলে প্লাস হবে, প্লাস করলে হচ্ছে 44। তারপরে আমরা যদি এখানে 4 দিয়ে ভাগ করি তাহলে এই পাশে 4 দিয়ে ভাগ করলে 11 হয়, তাহলে n এর মান হচ্ছে 11 + 1 = হচ্ছে 2, 12। তাহলে পদ সংখ্যা 12, এটা সত্য। তারপরে পঞ্চম পদ হচ্ছে 15, এটা আমরা এমনি বের করতে পারি যে এটা 4 করে বাড়লে 7-এর পরে 4 বাড়ালে 11, তারপরে 4 বাড়ালে হচ্ছে 15, তাহলে এখানে পঞ্চম পদ হচ্ছে 15, এটা সত্য। তাই প্রথম 8 পদের সমষ্টি, তাহলে 8 n পদের সমষ্টি সূত্র n/2, তারপরে 2a + n - 1 × d। তাহলে n এর মান হচ্ছে 8, 8/2, তারপরে 2 এর মান হচ্ছে -1, n এর মান হচ্ছে 8, 8 - 1, আর d এর মান হচ্ছে 4। তাহলে হচ্ছে এখানে ভাগ করলে হচ্ছে 4, এটা দিয়ে গুণ করলে -2, এটা বিয়োগ করলে হলো 7, 4 × 7 = 28। তাহলে 4 × 26, 4 × 6 = 24, 4 হাতে এলো 2, 4 × 2 = 8, আর 2 = 10। তাহলে 8টি পদের সমষ্টি 120, এটা সত্য নয়। নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে 8-এর ক। 9, রম্বসের প্রতিসাম্য রেখা কয়টি? এখন রম্বসের 4টি বাহু সমান। আমরা জানি যে কোনো সুষম বহুভুজ যদি হয়,
যেমন রম্বস একটি সুষম বহুভুজ, এর 4টি বাহু সমান, সেক্ষেত্রে এর প্রতিসম রেখা হচ্ছে 4টি। নিচে তথ্যের আলোকে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। এখানে এ পি কিউ আর এ হলো একটা ত্রিভুজ, আবার এখানে শর্ত দেওয়া আছে যে পিডি সমান হচ্ছে ডি কিউ, তাহলে এখানে বুঝতে হবে ডি হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু, আবার পিই সমান ই আর, তাহলে ই হচ্ছে পি আর এর মধ্যবিন্দু। তাইলে আমরা জানি যে কোনো ত্রিভুজের দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা সেটা হচ্ছে এই সম্পূর্ণটার অর্ধেক হবে, অর্থাৎ কিউ আর এর অর্ধেক হবে উপপাদ্য 15 অনুযায়ী। তাহলে আমাদের এখানে পি ডি ই এই ত্রিভুজ আর হলো পি কিউ আর, তাহলে এই যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজটি সম্পূর্ণ ত্রিভুজের কত অংশ? তাহলে এখানে যদি আমরা এই দিকে যোগ করে দেই তাহলে এখানে আমাদের 4টা ত্রিভুজ তৈরি হয়, একটা ত্রিভুজ, দুইটা, তিনটা, 4টা। তাহলে এই একটা ত্রিভুজ এই সম্পূর্ণ 4টা ত্রিভুজের হচ্ছে 4 ভাগের 1 ভাগ, তার মানে এটা হচ্ছে 1 ভাগ আর এটা হচ্ছে 4 ভাগ, তাহলে এটা হচ্ছে 1:4। 10-এর গ। এগারো, এখানে কিউ আর ইকুয়াল টু 2DE, তাহলে এই যে কিউ আর তাহলে এটা হচ্ছে তৃতীয় বাহু, তাহলে ডিই সেটা হচ্ছে হাফ অফ কিউ আর, তৃতীয় বাহু সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি যে কিউ আর ইকুয়াল টু 2DE। তাহলে সেই হিসাবে এটা সত্য। ত্রিভুজ পিডিই আর ত্রিভুজ হলো পি কিউ আর, এটা হলো সদৃশ, এটা সঠিক। তারপরে হচ্ছে কিউ এস ইকুয়াল টু এস আর ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু পি আর, এটাও সঠিক। 11-এর ঘ। 12, সামান্তরিকের ভূমি হচ্ছে 9 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? সামান্তরিকের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি ইন্টু উচ্চতা যদি হয় তাহলে 9 এবং 4 যদি গুণ করি 4 নং হচ্ছে 36, তাহলে 12-এর গ। তাহলে নিচের তথ্যের আলোকে 13 ও 14 নং প্রশ্নের উত্তর দাও। একটি লোহার পাইপের বাইরের ও ভিতরের ব্যাস যথাক্রমে 6 সেমি এবং 10 সেমি, উচ্চতা হচ্ছে 30 সেমি, বাইরের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হলো যে বাঁকানো পৃষ্ঠ আছে এটা হচ্ছে পাইপ। এখন আমরা যদি এটাকে কেটে বিছাই তাহলে এইরকম একটি অংশ তৈরি হবে, অর্থাৎ একটি আয়তক্ষেত্রের মতো তৈরি হবে, যেখানে এই অংশটি হচ্ছে এটির সমান, তাহলে এটা হচ্ছে 2π আর, আর এই উচ্চতা হইলো এইটার সমান h, তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হলো 2π আর h। যেহেতু এটা বাইরের বলছে তাহলে বাইরের আমাদের ব্যাসার্ধ লাগবে, এটা হচ্ছে বাইরের ব্যাস, তাহলে ব্যাসার্ধ হচ্ছে এখানে অর্ধেক 5 সেন্টিমিটার, তাহলে 2 × π আর হলো 5 আর উচ্চতা হইলো 30, তাহলে এটা হচ্ছে গুণ করলে হচ্ছে 150 আর 2 দিয়ে গুণ করলে হচ্ছে 300 π, তাহলে 13-এর খ। তো পাইপের পুরুত্ব এখানে 2 সেন্টিমিটার বলা আছে, যে পাইপের বাইরের হচ্ছে ভেতরের ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে ভেতরের ব্যাসার্ধ আর হইলো 3 সেন্টিমিটার অর্ধেক, আর বাইরের ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক 5 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এটাকে এই মুখামুখিভাবে দেখি, এখান থেকে এটুক হচ্ছে আমাদের 5, তাহলে এটা হচ্ছে 5 আর এখান থেকে এটা হচ্ছে 3, তাহলে আমাদের এটুক যদি 3 হয় তাহলে এটুক হচ্ছে 2, তাহলে পাইপের যে পুরুত্ব সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। তারপরে ফাঁপা অংশের আয়তন, ফাঁপা অংশ হচ্ছে বাহিরের আয়তন মাইনাস ভিতরের আয়তন, বাহিরের আয়তন হচ্ছে পাই বড় আর স্কোয়ার এইচ মাইনাস পাই ছোট আর স্কোয়ার এইচ, তাহলে এটা হচ্ছে পাই এইচ, আমরা যদি কমন নেই তাহলে বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার, তাহলে এটা মান আমরা পায়ের মানটা রেখে দিব, এইচের মান 30, বড় আর এটাকে করলে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে পাই × 30, এটা হলো 25, 25 থেকে 3-এর বর্গ 9 বাদ দিলে হচ্ছে 16, তাহলে 3 16 48 আর 0 48 পাই, তার মানে এটাও সঠিক। ভূমির ক্ষেত্রফল হলো 25 পাই cm স্কোয়ার, ভূমির ক্ষেত্রফল হলো একটা বৃত্ত, তাহলে এটা হচ্ছে পাই আর স্কোয়ার, মানে এটা বড় আর দিতে হবে কারণ ভূমি এই পুরাটা জুড়েই থাকবে, এজন্য বাইরেটা নিতে হবে। পাই বড় আর মান হচ্ছে 5 স্কোয়ার মানে হচ্ছে 25 পাই, তাহলে এটাও সত্য। তাহলে 14-এর ঘ।
14 এর ঘ। 15 নিচে তথ্যের আলোকে 15 ও 16 নং প্রশ্নের উত্তর দাও। এখানে মধ্যক শ্রেণীর মধ্যমান কত? মধ্যক শ্রেণী বের করতে গেলে আমাদের লাগবে যোজিত গণ সংখ্যা। তাহলে এখানে হচ্ছে 3, 3 আর সাথে হচ্ছে 10, 10 আর 18 যোগ করলে 8 এ 18, 18 10 এ 28, এটা 4 এ 32, 32 আর 2 এ হচ্ছে 34। তাহলে n এর মান হচ্ছে 34। তাহলে n/2 সমান হচ্ছে 34, তার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 17। এখানে 17তম গণসংখ্যার ব্যক্তিটা এই শ্রেণীতে অবস্থিত, তাই মধ্যক শ্রেণী হচ্ছে 30 থেকে 34। তাহলে এর মধ্যমান হচ্ছে 30 যোগ 34 ভাগ হলো 2 সমান হচ্ছে 64 ভাগ 2 সমান হচ্ছে 32। তাহলে এটা হচ্ছে মধ্যমান 32 হবে 15 এর খ। প্রচুরক নিচের কোনটি? এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 10, তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে 35 থেকে 39। তাহলে সূত্র হচ্ছে L প্লাস F1 প্লাস F2 ইন্টু H। এখানে L হলো নিম্নসীমা 35 যোগ F1 হলো প্রচুরকের গণসংখ্যা 10, তার থেকে আগেরটা বাদ দিতে হবে, 10 থেকে 8 গেলে 2, আর F2 হলো 10 থেকে 4 বাদ দিতে হবে 6 ইন্টু এখানে বাড়ছে হচ্ছে 35 থেকে 40 5। তাহলে 35 যোগ 5 দুগুণে 10 আর এটা হলো 8। তাহলে 35 যোগ 10 ভাগ 8 1.25। তাহলে 36.25 16 এর ক। তাহলে 1.43 পৌনঃপুনিক, এটা হচ্ছে আমরা সমস্ত বিন্দু বাদ দিয়ে প্রথমে এটা লিখব। এটা হলো 1 নম্বর ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে যতগুলো পৌনঃপুনিক থাকবে সেটা বাদ দিয়ে অবশিষ্ট সংখ্যাটা বাদ দিতে হবে। এখানে হচ্ছে 4 আর 3 এই দুইটা ডিজিট বাদ দিলে 1 থাকে, তাহলে 1 বাদ। আর যতগুলো পৌনঃপুনিকের ঘর ততগুলো 9 দিতে হবে। আর এখানে যদি আরও কোনো ঘর থাকতো তাহলে আমরা বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করতাম। এখানে দশমিকের পর 2 ঘর আছে, এই জন্য 2টা 9, এটা পূরণ হয়ে গেছে। এখন উপরে হচ্ছে 142, নিচে হচ্ছে 99। এটা আমাদের এই 17 এর ক। ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক এত হলে নিচের কোনটি শূন্য হবে? আমরা যে উৎপাদকটা থাকবো সেটাকে আমরা 0 ধরবো। তাহলে আমরা এখানে সেই মানটি যেটা জানতে চাইছে সেটা পাবো। তাহলে 2x + 1 এটাকে 0 ধরলে 2x এর মান দাঁড়াচ্ছে -1। তাহলে x এর মান হচ্ছে -1/2। তাহলে ফাংশন অফ -1/2 এটার মান আমরা পাবো তখন 0। 18 এর গ। এর মান এত, বির মান এত হলে দুইটার মধ্যে এটা হলো মিল আছে কি? এখানে মিল আছে শুধু 3, এটা সত্য। এ থেকে যদি বি বাদ দেই তাহলে আমাদের থাকে হচ্ছে 2 3 4 -1 3। তাহলে এখান থেকে বাদ দিতে হবে 1 বাদ দিতে হবে আর 3 বাদ দিতে হবে। 3 বাদ দিলে থাকে 2 আর 4, এটা সত্য। এ আর বি যদি আমরা কার্টেসীয় গুণজ করি তাহলে উপাদান সংখ্যা হবে 5। তো এর উপাদান সংখ্যা হচ্ছে 3 গুণন বি এর উপাদান সংখ্যা হচ্ছে 2, গুণ করলে হচ্ছে 6, কিন্তু হওয়ার কথা হচ্ছে 6টি, কিন্তু লেখা আছে 5, এটা ভুল। 1 এবং 2 হচ্ছে সঠিক উত্তর। 19 এর ক। নিচে তথ্যের আলোকে 20 ও 21 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এটার মান আমাদের বের করতে হবে। এটা সূত্র হলো a² - b² a + b ইন্টু a - b। তা আমাদের বের করতে হবে মাইনাসের মান থেকে প্লাসের মান। তো প্লাসের মান বের করার জন্য আমরা এটাকে স্কোয়ার করব। এটার সূত্র হলো a - b তার হোল স্কোয়ার। এটা মাইনাস হলে বাইরে প্লাস 4ab। তাহলে এটা হচ্ছে 4 তার স্কোয়ার প্লাস 4, তাহলে 16 যোগ হলো 4 সমান সমান হচ্ছে 20। তাহলে x + 1/x এর মান হচ্ছে √20। তো √20 হলো 4 × 5, 4কে রুট করলে 2, 2√5। তাহলে এই প্লাসের মান হচ্ছে 2√5 গুণন 4, তাহলে হচ্ছে 8√5। 20 এর গ। তারপরে হচ্ছে x³ - 1/x³ এর মান কত? তাহলে a³ - b³ এর সূত্র হচ্ছে a - b হোল কিউব, তারপরে হচ্ছে প্লাস 3ab ইন্টু a - b। তাহলে এটার মান হচ্ছে 4³ + 3 × 4, 64 প্লাস হইল 12।
তাহলে ৭৬, ৭৬ হলো উত্তর ২১-এর ঘ। ২২, এখানে এটার মান বের করতে হবে, এক্স এর মান কত, তাহলে এটা হলো এক্স এর ঘনমূল সমান হলো √2, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে 1/3, এটা হচ্ছে √2। আমরা যদি এটাকে কিউব করি তাহলে কিউব করলে এটা এক্স এর মান হবে, তাহলে 1/3 এই পাশে যদি কিউব করি তাহলে এটা হলো √2, তার হলো কিউব, এটা কাটা, তাহলে এক্স এর পাওয়ার 1, আর এটা হচ্ছে আমরা 3 বার, তো তাহলে এখানে 2 বার আর এখানে হচ্ছে 1 বার, তাহলে এক্স এর পাওয়ার 1 মানে এক্স, এটাকে করলে রুট আর স্কোয়ারে কাটা, তাহলে 2√2, তাহলে এক্স এর মান হচ্ছে 2√2। 23 নাম্বার, এখানে লগ 9 ভিত্তিক 3 এর মান কত, তাহলে লগ 9 ভিত্তিক 3, তো এটা সেম করতে হবে, কারণ আমাদের সূত্র জানা আছে লগ এ ভিত্তিক এ ইকুয়াল টু হচ্ছে 1, অর্থাৎ এইটা সমান বানাইতে হবে, এই জন্য আমরা সমান বানাবো। তাহলে 9, 3কে লেখা যায় √9, তো এখন এই পাওয়ারটা সামনে আসবে, তাহলে হাফ লগ 9 ভিত্তিক 9, এই দুইটা সমান, তাহলে হাফ ইন্টু 1, এখন গুণ করলে হচ্ছে হাফ, তাহলে 23-এর খ 1/2। 24, x² - 3x সমীকরণের সমাধান সেট কত, এটার পরের লাইন আমরা যদি 3 বাম দিকে নিয়ে যাই তাহলে হবে 0, তাহলে x × x - 3 = 0, তাহলে x এর মান 0 আর x - 3 = 0, সুতরাং x = 3, তাহলে উত্তর হবে 0 আর 3। 24-এর ক। 25, এখানে পি কোণ আর কিউ কোণের সমদ্বিখণ্ড ক বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ এই দুইটার মাঝখানের কোণ, তাহলে অ্যাঙ্গেল আর যদি 40 ডিগ্রি হয়, এটা যদি 40 হয় তাহলে পি ও কিউ এর মান কত, তাহলে অ্যাঙ্গেল পি ও কিউ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল আর, এটা হলো একটা সূত্র, এটা 6 অনুশীলনীতে দেওয়া আছে, মানে 6 অধ্যায় দেওয়া আছে, তাহলে হাফ আর হলো 40, তাহলে 90 প্লাস হচ্ছে 20, এটা হচ্ছে 110 ডিগ্রি। 25-এর খ। 26, দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব, এটা হচ্ছে রম্বস আঁকা সম্ভব দুইটি কর্ণ দেওয়া থাকলে, কারণ হচ্ছে রম্বসের কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এবং এই দুইটা কর্ণের যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এটা জানা থাকে, এই কারণে এটা আঁকা সম্ভব। অপরদিকে আয়ত এবং সামান্তরিকের কর্ণদ্বয় কত কোণে ছেদ করে সেটা জানা সম্ভব থাকে না। 27, এখানে যে বৃত্তটি দেওয়া আছে এর ভিতরে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, তো এই বৃত্তের ব্যাস যদি AB হয় তাহলে ACD এই কোণের মান কত, ACD এই কোণ, এখানে ABCD অন্তর্লিখিত চতুর্ভুজ, এর বিপরীত কোণ হচ্ছে 180, বিপরীত কোণের যোগফল, তো এখানে এই কোণটা, তাহলে অ্যাঙ্গেল A কোণ আর অ্যাঙ্গেল C কোণ, এই দুইটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আবার এখানে C কোণটা দুইটি অংশে সমন্বয়ে গঠিত, তাহলে এই কোণটাকে লেখা যায় এইভাবে যে CAB আর হলো এই CAD এই দুইটা কোণের যোগফল আকারে লেখা যায়, কারণ এই কোণ আর এই কোণ মিলা হচ্ছে এই কোণ। আবার C কোণকে লেখা যায় হচ্ছে ACD, তাহলে লেখা যায় ACD, আর এটাকে লেখা যায় ACB সমান 180। এখন ACB হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এটার যে দুইটা মাথা আছে এই বৃত্তস্থের মাথা হচ্ছে ব্যাসের সাথে সংযুক্ত, তাই এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাই এখানে আমরা বলতে পারি যে ACB এইটা 90 ডিগ্রি। আর এখানে লেখা আছে যে BAC বা CAB এটার মান দেওয়া আছে 20 ডিগ্রি, তাহলে আমাদের টোটালি দাঁড়ালো যে CAD আর হলো ACD আর এইটার মান হচ্ছে 90, তাহলে এই 90টা আমরা ডান দিকে দিয়ে দিব, তাহলে 180, এটার যে 90 মান এই 90 মানটা ডান দিকে বিয়োগ হয়ে যাবে, আর এটা যে 20 এটা ডান দিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে। এখন হলো CAD আর হলো ACD
এখন যেহেতু এই ত্রিভুজের মধ্যে এই এডি এবং সিডি সমান, সেহেতু আমরা বলতে পারি যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাই এডিসি আর হলো ডিসিএ বা এসিডি এই দুইটা কোণ সমান হবে। তাহলে এসিডিটা আমরা এখানে ঠিক রাখবো। তাহলে সিএডি লেখা যায় হচ্ছে এসিডি, আর এখানে থাকবে হচ্ছে এসিডি। এটা থেকে মাইনাস করলে 90, 90 থেকে 20 মাইনাস করলে 70। তাহলে 2 ইন্টু এসিডি, এটা হচ্ছে 70 ডিগ্রি, 2 দিয়ে ভাগ করলে এসিডি এর মান হচ্ছে 35। তাহলে 27-এর খ। 28 বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ 2টি স্পর্শক আঁকা যায়। 28-এর খ। 29 বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের একটি কোণ 75 হলে বিপরীত কোণের মান কত? আমরা জানি যে কোনো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 180। তাহলে এই 75 আর এমন একটা কোণ যোগ করলে হবে 180। তাহলে 75 আর সেই অজানা কোণটিকে আমরা ধরলাম x, এই দুইটা মিল হবে 180। তাহলে x এর মান হচ্ছে 180 মাইনাস হচ্ছে 75, তাহলে 105 ডিগ্রি। 29-এর গ। 30 cos 90 মাইনাস থিটা 4/এত হলে কোসেক থিটার মান কত? তাহলে এটা আমরা যদি বের করি 90 মাইনাস থিটা, এখানে বিজোড় গুণিতক থাকলে কস পরিবর্তন হবে, কস পরিবর্তন হয়ে তখন হবে সাইন। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু 4/5। এখন সাইনের বিপরীত মান হলো কোসেক, তাহলে 4/5। এখন ওটা উল্টা করলে যে কোসেক থিটা ইকুয়াল টু হচ্ছে 5/4। তাহলে 5/4 30-এর